মানে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। দেবজিৎ পরিষ্কার জানিয়ে দিল ভোট যুদ্ধে সিঁদুরই অস্ত্র, অর্থাৎ 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এই অস্ত্রেই বিজেপি লড়বে, সেটা পরিষ্কার। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ। ভোট যুদ্ধের সিঁদুরে অস্ত্র, সূত্রপাত 22শে এপ্রিল। 22শে এপ্রিল বিকেলবেলা 4টের কাছাকাছি সময়ে গোটা ভারতবর্ষ শিহরিত হয়ে গেল যে ঘটনায় 26 জন মানুষ প্রাণ দিলেন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে। আমাদের প্রধানমন্ত্রী দেশে ছিলেন না, বিদেশে ছিলেন। 23 তারিখে ফিরলেন। ভারতবর্ষের মানুষ আশা করেছিল যে মোদিজি হয়তো ওখানে যাবেন। মোদিজি গেলেন 24 তারিখ, না পেহেলগাম নয়, বিহারে গেলেন। বিহারে যখন মোদিজি গেলেন তখন সেখানে আমরা দেখলাম বিহারে ভোটের জন্য, আর কদিন পরে বিহারে ভোট, বিহারের মুখ্যমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী স্টেজ শেয়ার করছেন, হাসি মুখে গল্প করছেন। তো আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সরকারের পাশে এসে দাঁড়ালো। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারের পাশে, বলা ভালো ভারত সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেন। ওই 24 তারিখে সর্বদলীয় বৈঠক হলো। দেশের মানুষ ভাবলো সর্বদলীয় বৈঠক, আমাদের দেশের 56 ইঞ্চি বলিষ্ঠতম প্রধানমন্ত্রী উনি নেতৃত্ব দেবেন। না, ওনার সময় ছিল না, উনি বিহারে ভোটে গিয়েছিলেন প্রচারের জন্য। সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক বিরোধীরা তাদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে সরকারকে ফ্রি হ্যান্ড দিলেন, যাতে সরকার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেয়, কারণ আমাদের সেনারা দক্ষ, আমাদের সেনারা সক্ষম সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার জন্য। এবং আমাদের সেনারা কোমর ভেঙে দিয়েছিল। পিওকেতে, মুজফ্ফরাবাদে, কোটলিতে একের পর এক জঙ্গি ঘাঁটি কার্যত তছনছ করে দিয়েছিল আমাদের গর্ব ভারতের সেনারা। আমাদেরও বুকটা সগর্বে ফুলে উঠেছিল। দেখুন, আমরা কেউ যুদ্ধ চাই না, কোনো সৈনিকের মা চান না তার সন্তান যুদ্ধে যাক, কারণ মা জানেন যে তার সন্তান নাও ফিরতে পারেন। কোনো স্ত্রী চাইবেন না তার স্বামী যুদ্ধে যাক, কারণ সে নাও ফিরতে পারে। কিন্তু যখন এই ধরনের হামলা হয় তখন প্রত্যাঘাত করাটা জরুরি হয়ে পড়ে। তাই জন্যই আমাদের যুদ্ধ পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। এবং এই যুদ্ধ চলবে, ভারতবর্ষ বুঝিয়ে দেবে। ভারতবর্ষের মাটিকে যারা টুকরো করতে চায় তাদেরকে ভারত সেই ভাষাতেই জবাব দেবে। সমস্যাটা হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো মানুষের কাছেই স্বস্তিদায়ক। আমি পার্থভৌমিকের কথা শুনছিলাম, আরও অনেক বক্তা, এমনকি বিশ্বদাও বলেছেন। 71-এর সময় রিচার্ড নিক্সন তার সচিব হেনরি কিসিঙ্গার যখন বলেছিলেন, তখন ইন্দিরা গান্ধীর জবাব ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু বলে মনে করে, বস নয়। ভারতবর্ষ কখনোই ভারত এবং পাকিস্তানের এই দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পার্টির মধ্যস্থতা মেনে নেয়নি। সঞ্চালক হিসেবে বিশ্বদাও বলছিলেন অটল বিহারী বাজপেয়ীর সময়, কার্গিলের সময় তো আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত। মুশকিল হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিজফায়ার ঘোষিত হবে, ভারতের বিদেশ সচিব ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প কবে থেকে ভারতের বিদেশ সচিব হয়েছে আমি জানি না, তার টুইটার হ্যান্ডেল ঘোষণা করে দিচ্ছে যে সিজফায়ার হচ্ছে। আমাদের এত বড় 56 ইঞ্চি, আমরা নাকি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হতে চলেছি, এত বড় পাওয়ার। আমরা স্লোগান দিয়েছি আপকি বাত ট্রাম্প সরকার। আমরা মন কি বাত করার কিছুক্ষণ আগে সেই ডোনাল্ড ট্রাম্প বলছে আমি বলে দিয়েছি যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবো, কোট আনকোট এই কথা বলেছেন। তখন আমাদের খারাপ লাগে যে 140 কোটি ভারতবাসী, আমাদের এইটুকু অধিকার হলো না যে আমাদের সরকার এটা ঘোষণা করবে যে আমরা সিজফায়ার ঘোষণা করব। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যুদ্ধ মোদি করেনি, কিন্তু সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে। সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে। প্রণয়বাবু বলছিলেন কেন ইউসুফ পাঠানকে পাঠানো হয়নি। ইউসুফ পাঠান ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের প্রতিনিধি দল, তার পার্টি কে ভালো সবচেয়ে রিপ্রেজেন্ট করবে সেটা সেই সংশ্লিষ্ট দল ঠিক করবে। আজকে ধরুন আপনারা বলেছেন আপকি বার 400 পার, 240 পেয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। এখানে পার্থভৌমিক সাংসদ আছে। আজকে যদি পার্থভৌমিক গিয়ে বলে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি হেরেছে, 272 পায়নি, তাই জন্য নরেন্দ্র মোদীর বদলে আজকে নীতিন গাডকারি বা রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক, সেটা যেরকম সমীচীন হবে না, একইভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে প্রতিনিধি যাবে সেটা তৃণমূল কংগ্রেসই ঠিক করবে, ভারতীয় জনতা পার্টি ঠিক করবে না। দ্বিতীয়ত, দেবজিৎ একটা কথা বলছিল বেছে বেছে ধর্ম বেছে খুন হয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে ধর্ম বেছে যারা খুন করে তারা ধর্ম ব্যবসায়ী। তারা চায় ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় মেরুকরণ করে ফায়দা তুলতে, কারণ মুদ্রার এপিট আর ওপিট। যদি
একটা ধর্মের মৌলবাদ উস্কানি পায় আর একটা ধর্মের মৌলবাদের সুবিধা হয়। সেদিনকে যখন বেছে বেছে খুন হচ্ছিল, একজন যুবক হিন্দু পুণ্যার্থী, হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য বুক পেতে দিয়েছিল জঙ্গিদের বুলেটের সামনে। তার নাম সৈয়দ আদিল হোসেন শাহ, যে টাট্টু চালাতো ওখানে। সে জঙ্গিদের হাত থেকে ট্যুরিস্টদের বাঁচানোর জন্য নিজের বুকটা পেতে দিয়েছিল, ঝাঁঝরা হয়ে গিয়েছিল 7খানা বুলেটে। ঝন্টু আলী শেখ, বিতান অধিকারীর দেহ এসছে, তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসদের পাঠিয়েছেন। আবার বিজেপির পক্ষ থেকেও লিডার অফ অপোজিশন অগ্নিমিত্রা পাল তারা গিয়েছেন। এটাই তো উচিত, সব দলের প্রতিনিধি যাবেন যখন এই ধরনের সন্ত্রাসবাদ হবে। সঠিক কাজ হয়েছিল। কিন্তু পরের দিন যখন ঝন্টু আলী শেখের মৃতদেহ হলো, কই এয়ারপোর্টে তো তাদের দেখতে পেলাম না। উল্টে দেখলাম নদিয়ার ওই মণ্ডল সভাপতির বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, যে কুৎসিততম বক্তব্য। ও একটা নির্দিষ্ট সম্প্রদায়, ওখানে গিয়ে কি হবে, ওর ভোট আমরা পাই না। এই যে রাজনীতিটা, এর মুখে থাপ্পড় মেরেছে ভারতের সেনাবাহিনী। বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব যখন প্রেস কনফারেন্স করেন, দুপাশে দুজন থাকেন, কর্নেল সোফিয়া কুরেশি, বাদিকে ভূমিকা সিং। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের পরের স্তবক, যেটা জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্ত নয়, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এটা থাকবে, তবেই ভারতবর্ষ থাকবে। যারা এটা টুকরো করতে চায় তাদের সংবিধান বদলানোর চেষ্টা আগেও সফল হয়নি, আগামী দিনেও হবে না। ধন্যবাদ অরূপ চক্রবর্তী। দেবজিৎ বললেন সিঁদুরই অস্ত্র, আর অরূপ বললেন যে সর্বধর্ম সমন্বয় নিয়ে